আপনারা জোরপূর্বক অবৈধ নাগরিক বাংলাদেশে প্রবেশ করাতে পারবেন না। বন্ধুরা, ভারত বাংলাদেশের মধ্যে সীমান্তে এই মুহূর্তে যা কিছু ঘটছে তা দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। সিচুয়েশন এমন হয়েছে যে বাংলাদেশকে তাদের সীমান্তে একসঙ্গে প্রায় 60,000 সীমান্তরক্ষী বাহিনীর সদস্য মোতায়েন করতে হয়েছে। এই সংখ্যা এতটাই বড় যে এটাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ সীমান্ত মোতায়েন বলা হচ্ছে। তেমন কি ঘটলো যে ঢাকাকে এত বড় পদক্ষেপ নিতে হলো, আর এই পুরো বিষয়ে ভারতের অবস্থানই বা কি? চলুন তাহলে পুরো বিষয়টা সহজ ভাষায় বুঝে নিই। আসলে গত কয়েক মাস ধরে ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হয়েছে। বিভিন্ন রাজ্যে এমন ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে যারা অভিযোগ অনুযায়ী অবৈধভাবে ভারতে বসবাস করছে। এদের মধ্যে বড় একটা অংশ এমন যাদের সম্পর্কে দাবি করা হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে ভারতে এসছে। ভারতের বক্তব্য হলো, যাদের পরিচয় এবং যাচাই সম্পন্ন হয়েছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত। কিন্তু এখান থেকেই বিতর্কের শুরু। সম্প্রতি পশ্চিমবঙ্গের বেশ কিছু সীমান্তবর্তী এলাকাতে এমন সব ঘটনা সামনে এসছে যেখানে কয়েকজনকে সীমান্তের কাছে নিয়ে আসা হয়েছিল। ভারতীয় নিরাপত্তা সংস্থার দাবি ছিল এরা বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে বসবাস করছিল। অন্যদিকে বাংলাদেশের বক্তব্য হলো, শুধুমাত্র দাবির ভিত্তিতে কাউকে গ্রহণ করা যায় না, আগে তা নাগরিকত্ব সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে, তারপর নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী তাকে ফিরিয়ে নেওয়া সম্ভব। এই বিষয়টা নিয়েই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে। বেশ কিছু জায়গায় এমন সিচুয়েশনও তৈরি হয় যেখানে সীমান্তরক্ষী বাহিনী এবং বাংলাদেশের বর্ডার গার্ড মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। যদিও বড় রকমের কোনো সংঘর্ষ হয়নি, তবে এটা পরিষ্কার হয়ে যায় যে বিষয়টা শুধু প্রশাসনিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরেও প্রভাব ফেলেছে। তো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রায় 60,000 বিজিবি সদস্য মোতায়েন নিয়ে। রিপোর্ট অনুযায়ী এই সদস্যদের বাংলাদেশের 26টা সীমান্তবর্তী জেলায় ছড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বিজিবির মোট সক্রিয় সদস্য সংখ্যা প্রায় 70,000-এর কাছাকাছি, অর্থাৎ তাদের অধিকাংশ শক্তি সীমান্তে মোতায়েন করা হয়েছে। বাংলাদেশি গণমাধ্যমে এটাকে ভারতের দিক থেকে মানুষদের সীমান্ত পার করে পাঠানোর কথিত প্রচেষ্টা ঠেকাতে নেওয়া পদক্ষেপ হিসাবে তুলে ধরা হচ্ছে। বাংলাদেশের অনেক সংবাদপত্র এবং সোশ্যাল মিডিয়ায় এই বর্ণনা দেখা যাচ্ছে যে তাদের সীমান্তরক্ষী বাহিনী বহু প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বেশ কিছু গণমাধ্যম এটাকে জাতীয় নিরাপত্তার বড় বিষয় হিসেবেও দেখিয়েছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকে এমন কোনো অফিসিয়াল স্টেটমেন্ট আসেনি যা এই দাবিগুলোকে নিশ্চিত করে। তাই পুরো বিষয়টা বুঝতে গেলে দুই পক্ষের বক্তব্য আলাদা করে দেখা ভীষণ জরুরি। তো এখন প্রশ্ন ওঠে, ভারত এত কঠোর অবস্থান নিচ্ছে কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারতের দীর্ঘদিনের নীতিতে। ভারত বারবার বলে এসছে যে অবৈধ অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, জনসংখ্যার চাপ এবং সম্পদের ব্যবহারের সঙ্গে জড়িত একটা গুরুতর সমস্যা। সরকারের মতে যদি কোনো ব্যক্তি বৈধ নথি ছাড়া দেশে বসবাস করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া স্বাভাবিক। সেই কারণে সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত নজরদারি বাড়ানো, বেড়া শক্তিশালী করা এবং পরিচয় যাচাই প্রক্রিয়া দ্রুত করার উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের যুক্তি হলো, কোনো দেশেরই নিজের নাগরিকদের দায়িত্ব নিতে আপত্তি থাকা উচিত নয়, তবে তার জন্য আন্তর্জাতিক নিয়ম মেনে চলা জরুরি। ঢাকার বক্তব্য, আগে নাগরিকত্ব নিশ্চিত করতে হবে, তারপরই কাউকে ফিরিয়ে নেওয়া সম্ভব। তো এই কারণেই অনেক ক্ষেত্রে প্রক্রিয়া দীর্ঘ হয় এবং দুই দেশের মধ্যে মত পার্থক্য তৈরি হয়। এই পুরো বিতর্কের আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ। ভারত বাংলাদেশ সীমান্ত হাজার হাজার কিলোমিটার দীর্ঘ এবং অনেক জায়গায় গ্রামগুলো সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত। তেমন সিচুয়েশনে যখন হঠাৎ করে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বেড়ে যায়, তখন তার প্রভাব সাধারণ মানুষের জীবনেও পড়ে। ব্যবসা, বাণিজ্য, যাতায়াত এবং দৈনন্দিন কার্যকলাপের
প্রভাব দেখা যায়। এক্সপার্টদের মতে এই বিষয়টা শুধু নিরাপত্তার নয় বরং পারস্পরিক বিশ্বাসেরও বিষয়। ভারত এবং বাংলাদেশ গত কয়েক বছরে বাণিজ্য, সংযোগ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে অনেক কাছাকাছি এসেছে। তাই সীমান্ত সংক্রান্ত বিরোধ বাড়লে তার প্রভাব সামগ্রিক সম্পর্কের উপরও পড়তে পারে। তো এই কারণেই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত আলোচনা চলছে। বর্তমানে ভারতের অবস্থান পরিষ্কার, অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান চলবে। অন্যদিকে বাংলাদেশও সীমান্তে তাদের সতর্কতা কমানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না। ফলে আগামী দিনে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং উচ্চ পর্যায়ের বৈঠকের দিকে সবার নজর থাকবে। আলোচনা সফল হলে উত্তেজনা কমতে পারে, কিন্তু মত পার্থক্য বজায় থাকলে সীমান্তে এমন সিচুয়েশন আরো বাড়তে পারে। তো সব মিলিয়ে বলাই যায় এটা শুধু 60,000 সেনা মোতায়েনের বিষয় নয়, বরং এটা অবৈধ অভিবাসন, সীমান্ত নিরাপত্তা, কূটনৈতিক প্রক্রিয়া এবং দুই দেশের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত একটা বড় ইস্যুতে পরিণত হয়েছে। আগামী দিনের প্রভাব কি হবে তা অনেকটাই নির্ভর করবে ভারত এবং বাংলাদেশ আলোচনার মাধ্যমে কতটা ভারসাম্যপূর্ণ সমাধান বের করতে পারে তার উপর। ওদিকে গত কিছু সময় ধরে বাংলাদেশের টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্ট শিল্পকে নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা চলছে। বহু বছর ধরে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় কাপড় রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম হিসাবে পরিচিত। সেখানকার অর্থনীতির বড় একটা অংশই টেক্সটাইল শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, প্রতিবাদ এবং ক্ষমতার পরিবর্তনের কারণে আন্তর্জাতিক কোম্পানি ধীরে ধীরে তাদের ব্যবসা বাংলাদেশ থেকে সরাতে শুরু করেছে। এর ফলে গত কিছু সময়ে দেশের ভেতরে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে গেছে। সিচুয়েশন খারাপ হওয়ার কারণে অনেক ফ্যাক্টরির কাজ ব্যাহত হয়েছে, সাপ্লাই চেনেতেও প্রভাব পড়েছে এবং বিদেশি ক্রেতারাও অন্য দেশের দিকে নজর দিতে শুরু করেছে। এই কারণেই ভারত সহ অনেক দেশ এটাকে একটা সুযোগ হিসেবে দেখছে, যাতে তারা ইন্টারন্যাশনাল টেক্সটাইল মার্কেটে নিজের অংশীদারিত্ব বাড়াতে পারে। ভারত আগেই টেক্সটাইল উৎপাদনে বিশ্বের বড় দেশগুলোর মধ্যে রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যা ছিল। বিভিন্ন রাজ্যে শিল্প থাকলেও বড় পরিসরে সংগঠিত ম্যানুফ্যাকচারিং হাবের অভাব। এখন উত্তরপ্রদেশ সেই ঘাটতি পূরণের প্রিপারেশন নিচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পরিষ্কার জানিয়েছেন যে উত্তরপ্রদেশকে টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে দেশের অন্যতম বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে, বরং শিল্পের জন্য প্রশিক্ষিত কর্মীও সময় মতো পাঠানো জরুরি। সরকার মনে করছে যদি বড় বিনিয়োগকারীরা উত্তরপ্রদেশে আসে তাদের জন্য দক্ষ কর্মী সহজলভ্য হওয়া উচিত। সেই কারণে স্কিল ডেভেলপমেন্ট বা যুবকদের প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী সমর্থ প্রকল্পের অধীনে রাজ্যে 2,28,000-এর বেশি যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে 1,600-র বেশি মানুষ ইতিমধ্যেই চাকরি পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো এদের মধ্যে নারীদের সংখ্যা অনেক বেশি। এতে পরিষ্কার যে এই শিল্প শুধু কর্মসংস্থানই তৈরি করবে না, বরং মহিলাদের আর্থিক অবস্থাও শক্তিশালী করবে। তো এই কৌশলের অংশ হিসাবে উত্তরপ্রদেশ সরকার সন্ত কবির টেক্সটাইল এবং অ্যাপারেল পার্ক প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আওতায় রাজ্যের 5খানা জেলায় বড় টেক্সটাইল পার্ক তৈরি হবে। বারাণসী, আমরোহা, বেয়ারেলি, বিজনোর এবং সন্ত কবির নগর এই পার্কগুলোর জন্য 326 একরের বেশি জমি নির্ধারণ করা হয়েছে। তো সরকারের লক্ষ্য হলো কাপড় তৈরি, সেলাই, ডিজাইনিং, প্যাকেজিং এবং রপ্তানির সঙ্গে যুক্ত সব শিল্পকে এক জায়গাতে গড়ে তোলা। এতে খরচ কমবে এবং উৎপাদন দ্রুত হবে। এক্সপার্টদের মতে এখন বিশ্বের বড় কোম্পানিগুলো শুধু একটা দেশের ওপর নির্ভর করতে চাইছে না, তারা তাদের অর্ডার বিভিন্ন দেশে ভাগ করে দিচ্ছে, যাতে এক জায়গায় সমস্যা হলে পুরো ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়। তেমন সিচুয়েশনে ভারতের কাছে নিজেকে একটা নির্ভরযোগ্য বিকল্প হিসেবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে এবং উত্তরপ্রদেশ সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে। সরকারের দাবি নতুন টেক্সটাইল পার্কগুলোতে উন্নত রাস্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং আধুনিক সুবিধা থাকবে। পাশাপাশি পরিবেশ সংক্রান্ত নিয়মও মেনে চলা হবে, যাতে বিদেশি কোম্পানিগুলোর আস্থা বাড়ে। তবে এখনই বলা তাড়াহুড়ো হবে যে ভারত বা উত্তরপ্রদেশ পুরোপুরি বাংলাদেশের কাছে রয়েছে বহু বছরের অভিজ্ঞতা, শক্তিশালী রপ্তানি নেটওয়ার্ক এবং বিশাল উৎপাদন ক্ষমতা। কিন্তু এটাও সত্য যে সেখানে তৈরি হওয়া অনিশ্চয়তা
নিশ্চয়তা ভারতের জন্য নতুন সুযোগের দরজা খুললেও খুলতে পারে। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসেবে এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।